কেটে গেছে সপ্তাহখানেক। জিয়ন নামজুনকে নিয়ে আজ ঢাকায় রওনা হবে উন্নত চিকিৎসার জন্য। আর তার সাথে যাবেন লিন, ন্যান্সি, ইয়নহো আর সুবিন। ন্যান্সি, সুবিন দুজনে তার চাকরি থেকে কয়েক মাসের জন্য ছুটি নিয়েছে। জিহব আজকে গিয়ে সব ঠিকঠাক করে চলে আসবে। সকলে খুব ব্যস্ত, গোছগাছ করে ফেলেছে। জাংকুককে আজ বাড়িতে আনা হবে। একদিকে তার বাবাকে বিদায় দিয়ে সবাই জাংকুককে নিয়ে বাড়িতে ফিরে আসবে। দুপুর 12টার দিকে জাংকুককে নিয়ে সকলে বাড়িতে এলো। সপ্তাহ বাদে আল্লাহর কৃপায় নিজের বাড়িতে পা রাখার সুযোগ হলো জাংকুকের। নিজের রুমে এসে জানালো আগে গোসল করবে। আজ এক সপ্তাহ গোসল নেই তার। সুগা বাথরুমে দিয়ে এলো জাংকুককে। তে ঢুকলো গোসল করাতে। জাংকুকের সবকিছু তেই করেছে এই এক সপ্তাহ। মেয়েটা সব দায়িত্ব নিজ হাতে পালন করেছে। বাথরুমে ঢুকে জাংকুকের শার্ট খুলে দিল। গোসল করাতে আজ একটু আনইজি ফিল হচ্ছে। জাংকুক হাসলো, বলল, কি রে, লজ্জা পাচ্ছিস? দূর ফাজিল, চুপ করো তো, লজ্জা পাচ্ছি আমি। জাংকুক আবার নিঃশব্দে হাসলো। টুলের উপর সে এবার সে দুষ্টুমি করে শাওয়ার ছেড়ে দিল। সেও ভিজে গেল। তে রেগে উঠলো, বলল, কি করলে এটা? একসাথে গোসল করবো তাই, এদিকে আয়। বলে তেকে হাত ধরে টেনে নিল। তে বেজায় লাগলো, এখানে জামা কাপড় আনেনি সে। জাংকুক বলল, নে শুরু কর। কিরমির করতে করতে জাংকুককে সাবান মাখালো, শ্যাম্পু করলো। জাংকুক মিটমিট করে হাসলো। রাগাতে ভালোই লাগে এই গোবর ঠাসাটাকে। অনেকদিন পর আজ একটু শান্তি লাগছে। তে পুরো ভিজে থুবু, ওর ওড়নাটা কোমরে বাঁধা। পাক্কা গিন্নি লাগছে বউটাকে। জাংকুক নিখুঁত ভাবে সব পর্যবেক্ষণ করলো। হঠাৎ জাংকুক টুপ করে তের গালে চুমু দিল। তে চোখ পাকিয়ে তাকালো। জাংকুক আবার অন্য গালে দিল। তে এবার এক ধাপ এগিয়ে গিয়ে জাংকুকের ভেজা ঠোঁটে দিল কামড়। জাংকুক ইস করে উঠলো, ঠোঁট ধরে চেক করলো, মুখ কুচকে তাকালো, বলল, এটা কি হলো? আরো দাও চুমু এবার, ঠোঁট দেখো সারাদিন ধরে, আমাকে আমার কাজ করতে দাও। বলে জাংকুকের শরীর ধরা ধরলো। সাবান ডলে আবার শাওয়ার ছেড়ে দিল। তে যেই না সরে আসতে নিবে অমনি তের হাত ধরে বসিয়ে ঠোঁটে ঠোঁট ডুবালো। কিছুক্ষণ অধর চুম্বন করলো ঝর্ণার নিচে। জাংকুক ছেড়ে দিয়ে বলল, সেই স্বাদ। তে ভাবা থাকা খেয়ে গেল। ভরকানো কণ্ঠে বলল, কি চেঁচাচ্ছিস কেন? শাওয়ারের পানির কথা বলছি, নট ইউর লিপস। রেগে মেগে দিল এলোপাথারি কয়েকটা চাপ্পড় থাপ্পড় জাংকুকের বাহু সহ বুকে পিঠে। জাংকুক শব্দ করে হাসলো একটু। অনেকদিন পর নিজেদের সত্তায় ফিরেছে এই দুইজন। সময় চলে আপন গতিতে। তেমনি চলে গেল দুটা মাস। ঘড়ির কাটায় সকাল 8টা। জিয়ন বাড়িতে আনন্দের জোয়ার নেমেছে। সকলে হাসি মুখে দৈনন্দিন কাজ করছে। সপ্তাহখানেক আগে থেকে জাংকুক হাঁটাচলা করছে। সপ্তাহখানেক আগে নিয়ে গিয়ে ব্যান্ডেজ সহ আরো এক্সরে করে আনা হয়েছে। ডাক্তার জানিয়েছে এখন সুস্থ। দুপুর 1:30টার দিকে অ্যাম্বুলেন্স এসে থামলো জিয়ন বাড়ির সামনে। জিহব জাংকুক দৌড়ে এগিয়ে গেল। ছেলেরা সকলে আদরে আহ্লাদে ভেঙে পড়লো বাবাকে দেখে। ছলছল চোখে চেয়ে রইল। নামজুনকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে বসানো হলো। জাংকুক জিহব একই সাথে হুইল চেয়ারে থাকা বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছো বাবা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি, আর তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি বাবা। বুকটা এতদিন ফাঁকা ফাঁকা ছিল, এখন শান্তি লাগছে। নামজুন অমায়িক হাসলেন। চোখ ঘুরিয়ে উপস্থিত সকলকে দেখলেন। কয়েকজন নেই এখানে, আর সব থেকে বড় পাগড়িটাও নেই ভেবেই হাসলেন। নামজুন আসার পর একে একে সবাই এসে নামজুনের খোঁজ খবর নিলেন। নামজুনকে নিয়ে বাড়ির ভেতরে সোফায় বসিয়ে দেওয়া হলো। তিনি চোখ ঘুরিয়ে কাউকে খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। জিজ্ঞাসা করলেন, আমার মা কই? সকলে বুঝলো কার কথা বলছে। তাকিয়ে দেখলো সে নেই। জাংকুক জবাব দিল, তোমার আল্লাদি বোধহয় কাঁদছে ঘরে বসে। যাও নিয়ে এসো আমার মাকে। আমার মাকে দেখার জন্য আমার বুকটা খা খা করছে। সকলে মুচকি হাসলো। জাংকুক জায়কিকে বলল তেকে ধরে আনতে। আল্লাদি সবকিছুতে আহ্লাদ করে। জায়কি গিয়ে তেকে জোর করে আনলো। সে আসবে না, অভিমান করেছে চাচ্চুর উপর। সিঁড়ি দিয়ে নামছে ফুপাতে ফুপাতে। নামজুন ডাকলেন, তে মা। কতদিন পর ডাকটা শুনলো। তে হাউমাউ করে কেঁদে চাচ্চুর বুকে মাথা রাখলো। নামজুন মুচকি হেসে মেয়েকে আগলে নিলেন, বললেন, চাচ্চু, ও চাচ্চু, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা। আমার এই তেমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। বুকে শান্তি লাগছে। আমার চঞ্চল মায়ের দৌড়ঝাঁপ দেখলে আরো সুস্থ হয়ে যাব। তে ঝরঝর করে কাঁদলো, কোনো কথা বললো না। অনেকক্ষণ কেঁদে শাশুড়িকে দেখে জড়িয়ে ধরলো। হাসলো জিন, মেয়েটাকে আগলে ধরলো। আম্মু, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা। এরপর টুকটাক কথা বলে সকলে ফ্রেশ হয়ে দুপুরের খাবার একসাথে খেলো। আজ অনেক দিন পর আবার সেই আগের সবাই একই টেবিলে বসে খাবার খেলো। সন্ধ্যার পর সবাই আড্ডায় মেতেছিল। রাত 11টার পর সবাই ক্লান্ত হয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুতে চলে যায়। তে ওদিকে সব সামলে ঘরে এলো।
জাঙ্কুক বই পড়ছে কম্বলের নিচে বসে। পরীক্ষা তার জানুয়ারিতে। এসে পুরো কুচকালো, খিটমিট করছে চোখ মুখ। বনওয়ালটা কি সব ভুলে গেছে? দরজার শব্দ করে আটকালো। এগিয়ে এসে শরীরের চাদরটা খুলে রেখে বলল, এই যে পড়ুয়া বনওয়াল, আপনি কি পড়েই যাবেন? মুখ তুলে তাকালো জাঙ্কুক, পুরো কুচকালো। তো কি করবে সে? প্রশ্ন করলো। তো এখন কি করব আমি? 7 তারিখ থেকে পরীক্ষা আমার, তাই পড়ছি, তুই ঘুমা। কটমট করে উঠলো তে, রেগে মেগে বলল, ওরে আমার পড়ুয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রে, পড় তুই বনওয়ালের বাচ্চা। পড়তে পড়তে মঙ্গল গ্রহে যা, তারপর সেখান থেকে লয়ার হয়ে ফিরিস। বলতে বলতে রেগে মেগে ধাপ ধুপ করে বিছানায় উঠে কম্বলের নিচে শুয়ে চোখ মুখ ঢেকে শুয়ে পড়লো। সবকিছু এত জলদি হলো যে জাঙ্কুক ভাবা চেকা খেয়ে গেল। যাক বাবা, সে কি করলো? এই গোবর ঠাসার আবার কি হলো? পড়তেই তো ছিল, এতে আমার রাগের কি হলো? আমি কি করলাম? কিছু করিসনি, পড় তুই। এই গোবর ঠাসের বাচ্চা, তুই তো করে করছিস কিন্তু। জানি আমি। কত বড় ফাজিল, চিন্তা করা যায়। তবে জাঙ্কুক মিটমিট করে হাসলো, আরো কিছুক্ষণ পড়লো। এরপর ঘড়ি দেখে মুচকি হাসলো। বই রেখে গায়ে জড়ানো সুইটারটা খুলে ফেললো। শরীরে শুধু ফিনফিনে পাতলা একটা শার্ট পরিহিত। অতিরিক্ত লাইট অফ করে জিরো লাইট জ্বালালো। তারপর তের দিকে তাকালো। তের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। ঘুম এসে গেছে বোধহয়। হাসলো আবারও জাঙ্কুক। আরো একবার ঘড়ির দিকে তাকালো। 1 মিনিট বাকি। এগিয়ে গেল তের কাছে, কাছে একদম অতি কাছে। তের চুলে শ্যাম্পুর গ্রান না কেলো। ঝুঁকে কাত হয়ে অন্য পাশে মুখ করে শুয়ে থাকা তের মুখের উপর দৃষ্টি দিল। আবছা হলুদাব আলোয় বইয়ের মুখটা মায়াবী অপসরা লাগছে। মন মস্তিষ্ক আওড়ালো। আমার আল্লাদি অপসরা বউ। ভাবতে ভাবতে তার শরীর উত্তপ্ত হয়ে এলো, শরীর এলোমেলো হয়ে এলো। বহু প্রতীক্ষার কিছু চা পাওয়া শরীর মন মস্তিষ্কে ঝেঁকে বসলো। এমন তো হয় না, আজ কেন হচ্ছে? এতগুলো মাস একসাথে এক বিছানায় থেকে বুকে নিয়ে শুয়েছি, তবু এতটা উত্তেজিত হয়নি। মরুভূমির ন্যায় খাখা করছে হৃদয়, উত্তাপে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে শরীর সহ অন্তর। এ কি অবস্থা হচ্ছে? তার ভাবনারা কি লুটোপুটি খাচ্ছে? বড় নিঃশ্বাস টেনে তে ঘিবা দেশের কাছে মুখ নিয়ে গ্রান নিল। নিজের শীতল ঠান্ডা হাতটা কম্বলের নিচ দিয়ে তের কামিজের জামার মাঝে গলিয়ে দিল। অবাধ্য হাত স্লাইড করতে করতে গভীরে গেল। তে ঠান্ডা হাত দিয়ে কেঁপে উঠলো। ঘুম হালকা হয়ে গেছে। যখন বুঝলো একটা হাত তার পেটে বিচরণ করছে, তখন ঘুম ছুটে গেছে। জাঙ্কুক ঝুঁকে থেকে পিছনে তাকালো। ঠিক 12টার কাঁটার কাছে সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটা ঠেকলো। কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে ছেড়ে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে সে বলল, এই আমার আল্লাদি অপসরা বউ, শুভ জন্মদিন। 18টা বছর পার করিয়ে দিয়ে আমার লেজ ধরে দুনিয়া এসে আরো 1000 বছর আমার বুকে শুয়ে কাটানোর আহ্বান করছি। এর পুরো শরীর কেঁপে উঠলো, ঝাটকা দিল। শিরা উপশিরা নিউরনে নিউরনে কথাগুলো বাড়ি দিল। শরীরের রক সহ লোম অব্দি তাজা হয়ে উঠলো। উত্তেজনায় কাঁপতে লাগলো। তরাক উঠে বসলো। জাঙ্কুক উঠে বসলো। হালকা আলোয় বইয়ের দিকে তাকালো। তের কাঁপাকাঁপি সহ কাপড়ের মতন বুক উঠানামা করছে। সেদিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে জাঙ্কুকের আরো উন্মাদনা বাড়লো। তে স্বামীর দিকে তাকালো। এই প্রথম জাঙ্কুক তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, যা আজ গত 18 বছরও করেনি। প্রতি জন্মদিনে মারামারি চুলাচুলি বাদ তো একটা জিনিস নেই, আর সেটা তাদের জন্মদিন একই মাসে এবং একই তারিখে হওয়াতে। জাঙ্কুকের উইশ করার বদলে একটা ডায়লগ ছিল, গোবর ঠাসা, তুই আমার লেজ ধরে দুনিয়ায় এসেছিস। কান পচে গেছে তার এই কথা শুনতে শুনতে। এই কথা শোনা মাত্র ঝগড়া মারামারি চুলাচুলি বেঁধে যেত, আর সেটাও ঘুম থেকে উঠে। প্রতি জন্মদিন এভাবেই কেটেছে তাদের ঝগড়া মারামারিতে। গত বছরও তাই হয়েছিল, আর এবার জন্মদিনে সেই বনল নিজে উইশ করছে। কতটা পরিবর্তন এটা ভাবা যায়। তারা স্বামী স্ত্রী এখন। ভাবতেই আবারও উত্তেজিত হলো অন্তর। বলল, তুমি উইশ করলে আমায়? জাঙ্কুক হেসে ফেললো। হেসে তের দিকে গভীর দৃষ্টি দিল। আজকের দৃষ্টিটাও কেমন উত্তপ্ত, যেন তেকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। তে সেই চাহনিতে কেঁপে উঠল। জাঙ্কুক উপর নিচ বার কয়েক মাথা নাড়িয়ে সায় দিল। অর্থাৎ হ্যাঁ, সে করেছে উইশ। তাদের সম্পর্ক আজ অন্যরকম। আর সেই ঝগড়ুটে তে জাঙ্কুক নেই। তের মনে প্রজাপতিরা উড়লো। এগিয়ে এলো একদম কাছে। ঘনিষ্ঠ হলো সে। ফিসফিসিয়ে বলল, শুভ জন্মদিন টু বোনল। ওরফে তোমার আহ্লাদি বউয়ের সুদর্শন স্বামী। 18টা বছর আমাকে সহ্য করেছো, এখন 1000টা বছর সহ্য করার জন্য প্রস্তুতি নাও। তোমার লেজ আমি ছাড়ছি না। মৃত্যুই হবে বিচ্ছেদের একমাত্র অস্ত্র। মৃত্যুর কথা শুনে জাঙ্কুক চমকে উঠলো। তাকালো তের দিকে। টেনে নিল কোমর ধরে। জাঙ্কুক কিঞ্চিত তের দিকে মুখ করা ছিল, এবার পুরোটা ঘুরে গেল। দুজন দুজনের দিকে তাকালো। আচ্ছা আলোয় শীতল পরিবেশ, কিন্তু অন্তর তাদের মরুভূমি। জাঙ্কুকের অস্থির মন আরো অস্থির হলো। বহু অপেক্ষাকৃত বাসনা পূরণের জন্য অন্তর কায়া আন্দোলন শুরু করলো। লোমকূপগুলো জানান দিল, প্রয়োজন তোর, প্রয়োজন এই সামনে থাকা মেয়েটিকে নিজের করে, আপন করে।
জাঙ্কুক ফিসফিস করে নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাসের সাথেই বলল, তে আই ক্যান নট রেসিস্ট মাইসেলফ। তে চমকে উঠলো। স্বামী তার কি বোঝাতে চাইলো এবং কি বলল তার বুঝতে একটু দেরি হলো না। এই শীতল ঋতুতে দুটি মন উত্তপ্ত। তে কিছুক্ষণ জাঙ্কুকের প্রগাঢ় দৃষ্টিতে অবলোকন করলো, এরপর ঝুঁকে জাঙ্কুকের বুকে কপাল ঠেকিয়ে দিল। লজ্জায় দিল নাকি সম্মতিতে দিল বোঝা গেল না। জাঙ্কুকের অন্তর জুড়ালো। পাতলা সাদা শার্টটার বুকের কাছে 2-3টা বোতাম খোলা, সেই হালকা হালকা লোমশ বুকে মুখ ডুবিয়ে দিল। নাক ঘষতে থাকলো। জাঙ্কুক আরো উন্মাদ হলো, হাসলো সহসা, জিজ্ঞাসা করলো, আজ গন্ধ লাগছে না? নেশা আফিম। নাক ঘষতে ঘষতে অকপটে নেশালো কণ্ঠে উত্তর তার। মুখ খুলে হেসে ফেললো জাঙ্কুক। অথচ এই গোবর ঠাসা বলেছিল তার শরীরে দুর্গন্ধ, আর সে কি পাগলামিটাই না করেছিল। মনে উঠে হাসলো আরেকটু, বলল, আমার শরীরে নেশা বুঝি? হ্যাঁ। বলেছিলাম না তোর ভাষায় আমার এই গন্ধযুক্ত শরীরে নেশা চড়াবো? নেশা না চড়িয়ে ক্ষান্ত হব না? তুমি সক্ষম। এই শরীর আমার নেশা, আফিমের মতন টানে আমায়। বলে বিড়াল ছানার মতন মুচড়াতে লাগলো। জাঙ্কুকের বুকে ঢুকে যেতে চাইলো। তের সাপের ন্যায় মোচড়াতে দেখে জাঙ্কুক মাথাটা তুললো বুক থেকে, ঘাড় গড়িয়ে চুলের পিছনে হাত নিয়ে শক্ত করে মুঠায় ধরলো। আমার মতন বনহলের জ্বালা মেটানোর জন্য তোর মতন এই বাঘাতে তুলতেরই প্রয়োজন, আজীবন আমরণ। তে শিউরে উঠলো। সেদিনে সেই না বুঝে বলা কথাটা আজ এইভাবে সত্যি হয়ে যাবে সে কি খুনাক করে বুঝেছিল? সে তো ব্যাস বলে দিয়েছিল, কিন্তু কথাটার মানে এতটা গভীর ছিল বা হয়েছিল তার মস্তিষ্ক কখনো ধারণই করেনি। আজ ভবিষ্যৎ তাদের এত দূর এনেছে। তে অস্থির কণ্ঠে বলল, সেদিনে সেই বলা কথাটা এভাবে সত্যি হবে বুঝিনি। চিরন্তন সত্য এটা। বনওয়ালের জ্বালা মেটানোর জন্য বাবা তেঁতুলের প্রয়োজন হবে আমরণ। আমারও প্রয়োজন হবে। তে লজ্জায় নুয়ে পড়লো, চোখ বুঝে এলো। জাঙ্কুক আর দেরি করলো না, তার ভেতরে চলা তোরপাল থেকে বুঝিয়ে দিতে চাইলো তার অতি প্রতীক্ষিত বাসনা মেটাতে। গভীর গাঢ় অধর চুম্বনের মিলন ঘটলো। তে 2 হাতে আঁকড়ে ধরলো জাঙ্কুকের ঘাড় সহ গলা। জাঙ্কুকের এক হাত তের চুলের মাঝে, এক হাত কোমরে চেপে ধরলো। টেনে নিল নিজের শরীরের সাথে। শরীরে শরীর মিলল, ঠোঁটে ঠোঁট মিলল। দুটি মানব মানবী, দুজনে উন্মাদ হলো। নিঃশ্বাসের শব্দ হলো গণভার। সেই শব্দ বাড়ি খেতে লাগলো আবছা আলো আধারি ঘরে। জাঙ্কুকের শরীর, মন, হাত গভীর হতে লাগলো, চাওয়া পাওয়া গভীর হতে লাগলো। তে এক চুল পরিমাণ আটকালো না। চুম্বন অবস্থাতেই তে জাঙ্কুকের ঘাড় থেকে এক হাত তুলে জাঙ্কুকের কান চেপে ধরলো। আচ্ছা জোরে দিল ঘুরিয়ে। দেখা পেল জাঙ্কুক। এমন বিশেষ সময় বিশেষ মুহূর্তে তে এই কাজটাতে প্রচুর বিরক্ত হলো সে। ঠোঁট ছেড়ে অস্থির হয়ে হাঁপানো কণ্ঠে জিজ্ঞাসা করলো, তে কি করছিস? যেটা সবসময় করি। তের দুষ্ট নজরে দুষ্ট হাসিতে ফিসফিসানো উত্তর। জাঙ্কুক ফিসফিস করে হেসে ফেললো মাথা ঝুঁকিয়ে। হেসে নিয়ে মুখ তুলে তের ঘাড়ের পেছনে চুল টেনে দিল আচ্ছা জোরে। তে আহ করে উঠলো। জাঙ্কুক মুচকি হেসে বলল, এটা তো সবসময় চলে, এখন চলবে। আপাতত এখন যেটা চলছে সেটা চলতে দে। ডোন্ট ডিস্টার্ব মি গোবরঠাসা। বলেই তেকে কিছু বলতে না দিয়ে আবারও অধর চুম্বন করলো। তেও আর কিছু বলল না। জাঙ্কুকের আদর মেশানো ভালোবাসা সামলাতে লাগলো। চুম্বন অবস্থাতে জাঙ্কুকের শার্ট খুলতে ব্যস্ত হলো। একের পর এক বোতামগুলো খুলে দিল। জাঙ্কুক টান দিয়ে খুলে ফেলতে সাহায্য করলো। তে জাঙ্কুকের ঠোঁট ছেড়ে দিল। মুখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। কিছুক্ষণ দেখে ঝুঁকে জাঙ্কুকের সেই কামড় দেওয়া ক্ষত স্থানে মুখ নামিয়ে নিল, যেখানে সে দুইবার কামড় দিয়েছিল বুকের উপর। সেখানে ঠোঁট দাবিয়ে গাঢ় চুমু খেয়ে আদর দিল। জাঙ্কুক থেকে ধরলো। মুখ নামিয়ে তের উন্মুক্ত কাজের উপর না ঘষলো। তে জাঙ্কুকের বুকে চুমু দিয়ে আস্তে আস্তে সারা বুকে চুমু দিল ছোট ছোট। অস্থির করে তুলল জাঙ্কুককে। জাঙ্কুকের কণ্ঠমণিতে চুমু আঁকলো। জাঙ্কুককে নরম শরীরটা 2 হাতের আগলায় নিয়ে নিল। মুখ ডুবিয়ে দিল তের বুকের মাঝে, সেখানে সহ ঘাড়ে ছোট ছোট আদর দিল। তে সাপের ন্যায় মুচড়াতে লাগলো। বুঝলো জাঙ্কুকটা নিয়ন্ত্রণে নিতে বউকে নিয়ে বিছানায় শরীর ছেড়ে দিল। পিছিয়ে ফেলতে চাইলো তের নরম শরীরটা নিজের শক্তপোক্ত বুকের নিচে। তে জাঙ্কুকের নগ্ন পিঠে নখ বসিয়ে দিল। জাঙ্কুক তের গলায় চুমু আঁকলো, এরপর কামড় দিল অনেকটা জুড়ে। ব্যথাতে ঘুমিয়ে উঠলো তে। ব্যথা সহ্য করতে আরো জোরে নখ বসিয়ে দিল জাঙ্কুকের পিঠে। সেদিকে হুঁশ নেই জাঙ্কুকের, সে তার কাজে ব্যস্ত। এদিকে তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, অথচ মুখে তৃপ্তিময় হাসি। জাঙ্কুকের কাঁধের উপর চুমু দিল, ফিসফিস করে বলল, এই বনল ভালোবাসি খুব।
জাংকুকের কানে যেতেই থেমে গেল, গলা থেকে মুখ তুলে নিল, তাকালো বউয়ের দিকে। আজ প্রথম ভালোবাসি শব্দ পেল বউর মুখ থেকে। আজকের সবকিছু স্পেশাল, দিন তারিখ ক্ষণ তারিখ মাস সবকিছু স্পেশাল। জাংকুক মুচকি হাসলো, পূর্ণ দৃষ্টিতে দেখলো তের চোখে পানি, জিজ্ঞাসা করলো, চোখে পানি কেন? সুখে, তোমার সুখ আমাকে গ্রাস করেছে, সুখে মরছি আমি। আমিও ভালোবাসি আমার জগুটে আহ্লাদি বউকে। লাগলো এখন জগুটে বলা শুনে রুকুচকে কামড় বসালো জাঙ্কুকের খোঁচা খোঁচা দাড়িযুক্ত চিবুকে। জাঙ্কুক ইস করে উঠলো, তে খিলখিল করে হাসলো, সেই হাসি বন্ধ করলো ঠোঁটে কামড় দিয়ে। তে ব্যথা পেল, বিরক্ত হয়ে বলল, শুধু কামড় দে, বলো একটা। ঠিক করেছি, তুই দিলি কেন? এই দুটো জীবনও শুধরাবে না, তারা রোমান্সেও চুলাচুলি তো করছেই, সাথে এখন ঝগড়াও করছে। কতটা ফাজিল দুটো চিন্তা করা যায়। তে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ গাঢ় একটা চুমু খেলো তের অধরে অধর ডুবিয়ে। এরপর গলায় একটা গাঢ় চুমু আঁকলো, তের পিঠের নিচে দুই হাত গলিয়ে দিল। বিছানা থেকে তেকে হালকা উঁচু করে বুকের সাথে চেপে ধরলো। পিঠের নিচের এক হাত তের কামিজের চেনের উপর নিয়ে গেল, খুলে দিল তা টান দিয়ে। তের পেট তে আঁকড়ে ধরলো জাংকুককে। জাংকুক কাঁধ থেকে জামা সরিয়ে সেখানে চুমু আঁকলো। একে একে তার চাওয়া গভীর থেকে গভীরে গেল। তে সায় দিল, সামলাতে ব্যস্ত হলো। জাংকুক তের উঁচু বুকে ঠোঁট ডুবিয়ে জোরে জোরে শব্দ করে চুমু খাচ্ছে। জাংকুকের ঠোঁট জোড়া তের বক্ষ জোড়ার এপাশ ওপাশ ছুঁয়ে যাচ্ছে। তে উত্তেজনায় জাংকুকের চুল খামছে ধরে, উত্তেজনায় তে মোয়ান করছে। কিছুক্ষণ পর জাংকুক দিকে পুরোপুরি আন্ড্রেস করে ফেলে এবং নিজেও আন্ড্রেস হয়ে পড়ে। মিলল দুটি মানব মানবিক, বহু অপেক্ষার পর, বহু প্রতীক্ষার পর দুটি উত্তপ্ত দেহ ভিজিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। তে আমার অপ্সরা বউ, আই লাভ ইউ সো মাচ, ইউ আর সো হট। লাভ ইউ টু। আজকের পার্টটা সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিব।